স্টুডেন্টস আশা করব তোরা আমি তোদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম ধারক এবং ধারকত্বের আগের পার্টটাকে অর্থাৎ আমাদের ক্লাস 10 নিয়ে তোরা দেখে নিয়েছিস ভিডিওটা। আজকে আমরা আমাদের ক্লাস নাম্বার 11 নিয়ে তোদের সামনে হাজির হয়েছি, যে ভিডিওতে আমি তোদের সঙ্গে ডিসকাশন করতে চলেছি যে বিভিন্ন বিভবযুক্ত দুটো পরিবাহীকে যদি আমরা একটার সাথে আরেকটাতে কানেক্ট করে দিই তখন নতুন চার্জের পরিমাণ কীরকম হবে বা চার্জের কতখানি নষ্টই হবে বা এনার্জি কতখানি নষ্টই হয়ে যাবে সেটাকে নিয়ে আমরা আলোচনার জন্য তোদের কাছে চলে এসেছি। তাহলে দেখ, নিশ্চয়ই বুঝতে পারছিস এতক্ষণ যা তোদের সাথে আলোচনা করলাম সেখান থেকে আমার আজকের টপিক বা আজকের ডিসকাশন আমি মেনলি করব কাকে নিয়ে, সেটা আসছে দেখ বিভিন্ন বিভবযুক্ত দুটো পরিবাহী। ওকে, তাদেরকে আমি যদি একটার সাথে আরেকটাকে কানেক্ট করে দিই তখন কি ঘটনা ঘটবে। ওকে, তাহলে আমার এখান থেকে টপিকের কথায় চলে খুব ঠান্ডা মাথায় দেখ কি বলছি। দেখ, বিভিন্ন বিভবযুক্ত দুটো পরিবাহীকে কানেক্ট করা হয়েছে। ওকে, তাহলে আমি এখান থেকে বলছি কীরকমভাবে টপিকটার তাহলে নাম চলে আসছে কি দেখতে, টু কন্ডাক্টর at different potential। তার মানে আমি এখান থেকে কথাটাকে কীরকমভাবে বোঝাতে চাইছি আগে সেটাকে রিয়েলাইজ করে নে। দেখ, আমার কাছে ধরে নে এই একটা কন্ডাক্টর ছিল আর এখানটাতে আরও একটা আরবিটারি শেপের কোনো একটা কন্ডাক্টরকে রেখেছি। আমি বলছি কি এই যে কন্ডাক্টরটা আছে সেই কন্ডাক্টরটার সিম্পল কথা আগেও যেরকম বলেছিলাম এখনও সেরকম বলছি, ক্যাপাসিটেন্স তার মান আছে কত C1, আর এই যে কন্ডাক্টরটা আরও একটা কন্ডাক্টর নিয়েছি তার ক্যাপাসিটেন্স বা তার ধারকত্বের মান আছে কত C2। ওকে, এবং কোনো কানেকশান করা হয়নি সেই পরিস্থিতিতে আমাদের এখানেতে যে চার্জ আছে, ওকে, সেই চার্জের মান এতে আছে Q1 আর এতে চার্জের মান আছে কত Q2। এই যে চার্জগুলো এটা আসছে কি দেখতো বিফোর দ্য কানেকশন বা বিফোর দ্য কন্ট্যাক্ট, এবারে মনে কর আমি এরকমভাবে ঘটনা ঘটালাম যেরকম আগের ক্লাসেতেও তোদেরকে দেখিয়েছিলাম, এই দুটো পরিবাহীর মধ্যে আমি কন্ট্যাক্টস ক্রিয়েট করলাম। ওকে, এই ওয়্যার নিলাম, এইখান থেকে আমি একটা ট্যাপ সুইচ নিলাম, যে ট্যাপ সুইচ দিয়ে এটাকে আমি কন্ট্যাক্ট করে দিলাম কখন, অ্যাট t=0। ওকে, তাহলে অ্যাট t=0তে যখন আমি এটাকে কন্ট্যাক্ট করে নেব তখন নিশ্চয়ই আর এতে সেম চার্জ থাকবে না। এখানেতে চার্জের মান ধরে নে চলে আসছে কত Q1 ড্যাস্ট, আর এখানেতে চার্জের মান ধরে নে কত আসছে Q2 ড্যাস্ট। ওকে, তাহলে এই যে চার্জের মানগুলো সেই চার্জের মানগুলো কতখানি হচ্ছে না আফটার দ্য কানেকশন। ওকে, আফটার দ্য কানেকশন অফ ওয়্যার বা আফটার দ্য কন্ট্যাক্ট। বোঝা গেল পয়েন্টটা? কিন্তু যেহেতু এটাকে একই তার দিয়ে কানেক্ট করা হয়েছে তাই তোদেরকে আমি কি শিখিয়েছি, যদি একই তার দিয়ে কানেক্ট করি তখন দুটোর বিভব প্রভেদ সমান হয়ে যায়, তাই এই দুটোর পোটেনশিয়াল সেম আসবে। অর্থাৎ আমাদের এখান থেকে বলবো কি এটাতে এখন পোটেনশিয়াল চলে আসবে কত, অর্থাৎ কানেকশান করার পরেতে এটার পোটেনশিয়াল চলে আসবে কি সেম, পোটেনশিয়াল অফ বোথ সেটা হয়ে যাবে কতখানি V, অর্থাৎ সেম। যদিও তাদের আগে পোটেনশিয়াল ডিফারেন্ট থাকতে পারে, আমি ধরে নিচ্ছি তাদের আগে পোটেনশিয়াল ডিফারেন্টই ছিল, আমি সেখান থেকে তাদের বলছি কি পোটেনশিয়াল অফ বোথ সেটা আসছে কি V, কখন না আফটার দ্য কানেকশন। তাহলে আফটার দ্য কানেকশন তাদের মধ্যে পোটেনশিয়াল হচ্ছে কি দুজনের সমান, যদিও তাদের আগে পোটেনশিয়াল ডিফারেন্ট ছিল, আমি সেটাকেও তোদের লিখে রাখছি কীরকমভাবে দেখ, হোয়ারাস যেখানে তাদের পোটেনশিয়াল বিফোর দ্য কানেকশন ছিল কতখানি আলাদা, পোটেনশিয়াল বিফোর দ্য কন্ট্যাক্ট কিসের দ্বারা না আমাদের ওই ওয়্যারটার দ্বারা বিফোর দ্য কন্ট্যাক্ট সেটা আমাদের কত ছিল ধরে না, আমি সেটাকে তোদের বলে রাখছি কতখানি ছিল V1 অ্যান্ড V2 রেসপেক্টিভলি, অর্থাৎ এটার পোটেনশিয়াল ছিল V1, এটার পোটেনশিয়াল ছিল V2। ওকে, আমি এটাকে 1 নম্বর হিসাবেই ট্রিট করি না, আর এটাকে আমি ধরে রাখি না কতখানি 2 নম্বর হিসাবে, তাহলে V1 অ্যান্ড V2 রেসপেক্টিভলি, অর্থাৎ যথাক্রমে। ওকে,
এবারে দেখি কি ঘটনা ঘটতে পারে বা কি ঘটেছে সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। দেখ প্রথম কথা আসছে, যখনই আমি কন্ট্যাক্ট করছি তাদের পোটেনশিয়াল দুটোর সেম হয়ে যাচ্ছে, কিন্তু চার্জ কি হবে? চার্জ তো আলাদা আলাদা হতেই পারে, এবং একটা গুরুত্বপূর্ণ কথা সেটা আসছে, চার্জ আলাদা আলাদা হোক সেটাতে অসুবিধা নেই, কিন্তু টোটাল চার্জ কনস্ট্যান্ট থাকবে। তাহলে দেখ আমাদের এখান থেকে যখনই কন্ট্যাক্ট করছি দুটো কথা আমাদের বলছে, দেখ দুটো কথা কি কি। এক নম্বর হচ্ছে দেখ টোটাল চার্জ, সেটা কি কনস্ট্যান্ট, মানে এটুকুনি কথা আমি বলতে পারবো, এখন যে তাদের চার্জ হয়েছে অর্থাৎ Q1 ড্যাস্ট প্লাস Q2 ড্যাস্ট, সেটা ইকুয়াল টু তোর কত থাকবে? ইনিশিয়াল চার্জ অর্থাৎ Q1 প্লাস Q2 এর সাথে সমান, তাই তো? তাহলে এটা হয়ে গেল গিয়ে তার কি না আমাদের টোটাল চার্জ আগে যেটা ছিল, রাইট? এবার তো দেখ এখন বর্তমান অবস্থায় যদি আমি বলি যে তার পোটেনশিয়াল তো দুটো সেম হয়ে যাবে, তাহলে পোটেনশিয়াল যদি দুটো সেম হয়ে যায় তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো? Q1 ড্যাস্ট সেটাকে লিখবো কত? C1V, Q2 ড্যাস্ট সেটাকে লিখবো কত? C2V, সেটা ইকুয়াল টু আমাদের কতখানি চলে আসবে? সেটা ইকুয়াল টু চলে আসবে দেখ Q1V1, মানে সেটাকে লিখবো কত? দেখ C1V1 প্লাস C2V2, তাই না? এটা তো আগে ছিল, তাহলে Q1 মানে কত? C1V1, কেননা আগে পোটেনশিয়াল কত ছিল? দেখ V1। Q2 মানে কত? C2V2, কেননা আগের পোটেনশিয়াল ছিল কতখানি? তোর V2, তাই তো? তাহলে দেখ এখান থেকে যে Q1 V1 এর ভ্যালু লিখেছি, বেসিক্যালি সেটা কতখানি লিখতে পারছি আমি? Q1 মানে আমার এখান থেকে লিখতে পারছি দেখ পরিষ্কার ভাষায় সেটা আসছে কত? C1V1। Q2 সেটা মানে আমি পরিষ্কার ভাষায় লিখতে পারছি কত? C2V2, কেননা দেখ না তখন ক্যাপাসিটেন্স C1 ছিল, পোটেনশিয়াল ডিফারেন্স ছিল কতখানি? V1, তাহলে টোটাল চার্জ কত থাকবে? C1V1। কানেকশন করার পরেতে তার যে টোটাল চার্জ সেটা আসছে কত? C1, এখন পোটেনশিয়াল হয়েছে কত? V, এই যে লিখে দিয়েছি। কানেকশন করার পরে এখন চার্জ হয়েছে কত? Q2 ড্যাশ, সেখান থেকে সেটাকে তাহলে কত লিখতে পারবো? C2 ইন্টু V, তাই না? ওকে, তাহলে এই কথাগুলোকে আমি রেডি করে ফেললাম। তাহলে লিখছি কত? দেখ Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ অর্থাৎ C1V প্লাস C2V ইকুয়াল টু কত? C1V1 প্লাস C2V2, তাই আমি এখান থেকে এই ঘটনাটা লিখেছি। অর্থাৎ আমি বলবো কি কানেকশান করার পরে তাদের যে কমন পোটেনশিয়াল হবে সেটা আসছে কত? দেখ না C1V1 প্লাস C2V2 ডিভাইডেড বাই আমার চলে আসছে কতখানি? দেখ না C1 প্লাস C2। ওকে, তাহলে এটা বলতে পারবো কি দুটোর মিলিত পোটেনশিয়াল কখন না কানেকশান করার পরেতে, সেটাকে আমি লিখছি খালি কত? দেখ কমন পোটেনশিয়াল। ওকে, এবারে দেখ আমি যদি এখন এরকমভাবে পরের পাতাতে গিয়ে কিছু কথা নিয়ে ডিসকাশন করি, যা যা লিখলাম সেটাকে তোরা একবার নিজেরা নোট ডাউন করে নে, তারপরে দিয়ে আমি পরের পাতায় যাচ্ছি। ওকে, নিজেরা স্ক্রিনশট নেওয়ার থাকলে একবার ঝটপট স্ক্রিনশট নিয়ে নে। হলো? ওকে, তো চল পরের পাতায় চল। তাহলে যেটা যেটা দেখলাম এখন দেখে নিলাম কি দেখতো, তাহলে আমাদের এই পরিস্থিতিতে Q1 ডাস্টের ভ্যালু কত চলে আসবে? সিম্পল কথা লিখতে পারছি কত? দেখ C1 ইন্টু V, তাহলে V এর ভ্যালু কত আছে? আমি ওখান থেকে একটু আগে ক্যালকুলেশন করে লিখলাম দেখতো C1V1 প্লাস মানে C1V1 প্লাস C2V2, মানে বেসিক্যালি সেটা কতখানি ছিল? সেটা বেসিক্যালি ছিল হচ্ছে যে তোর দেখ না টোটাল চার্জ, মানে দুটোর মিলিত টোটাল চার্জ ডিভাইডেড বাই কত ছিল? C1 প্লাস C2। ওকে, বা আমরা এটাও লিখতে পারবো Q2 ড্যাস্ট। ওকে, Q2 ড্যাস্ট, Q2 ড্যাস্ট ইকুয়াল টু কত লিখতে পারবো? সেটা আসছে দেখ C2 ইন্টু তোর V, V মানে কতখানি? V মানে তোর আসছে দেখ আগের পাতাতেই তোদের লিখে দেখালাম, V মানে তোর কত আসছে? V মানে আসছে দেখ C1V1 প্লাস C2V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। তাই না, কেউ এটাতে কনফিউজ হয়ে যাচ্ছে না? C1V1 C2V2 এটা মানেই কি হচ্ছে? এটা মানেই হচ্ছে তোর টোটাল চার্জ, তাই না? কারণ Q1 প্লাস Q2 সেটা ইকুয়াল টুই তো লিখেছিলাম C1V1 প্লাস C2V2, মানে বেসিক্যালি এই ঘটনাটাই কি টোটাল চার্জ, টোটাল চার্জ ডিভাইডেড বাই C1 প্লাস C2। হ্যাঁ, যেন এটাতে কেউ কনফিউজড হয়ে যাচ্ছে না, তাই আমি লিখছি কত? Q অর্থাৎ টোটাল চার্জ ডিভাইডেড বাই C1 প্লাস C2। ওকে, সেই ঘটনাটাই আমি তোদেরকে এখানেতে লিখে দেখিয়েছি। দেখ তোর Q1 ড্যাস্ট,
কিউ ওয়ান ড্যাশ মানে আমি তোদের কত লিখিয়ে দিচ্ছি দেখ, কিউ ওয়ান ড্যাশ মানে নতুন চার্জ, সেটা মানে হচ্ছে কত ক্যাপাসিটেন্স ইন্টু কমন পোটেনশিয়াল, তাহলে ভি এর জায়গায় সেই ভ্যালুটা বসিয়ে দিলাম, দিতে আমরা এখান থেকে এই ঘটনাটা লিখে দিলাম। সিমিলারলি কিউ টু ড্যাশ ইকুয়াল টু তোর কত আসবে, সিম্পল কথা আমরা সেটাকে বুঝতে পারছি, কিউ টু ড্যাশ ইকুয়াল টু লিখতে পারবো কত সি টু ইন্টু ভি, তাই না? খুবই সহজ কথা এটা, কিউ টু ড্যাশ ইকুয়াল টু কত পাবো সি টু ইন্টু ভি। তাহলে সেখান থেকে সি টু ইন্টু ভি মানে তোর কতটা কথা চলে আসবে দেখ, সি টু ইন্টু কমন পোটেনশিয়াল মানে কত টোটাল চার্জ ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। ওকে, তাহলে নতুন চার্জ কার মধ্যে কতখানি হলো সেটাকে কিন্তু আমরা এরকমভাবে বের করে দিতে পারবো। ওকে, যদি আমাদের কখনো বলে এরকমভাবে কোয়েশ্চেনেতে দেয়, বলে যে লস ইন চার্জ অফ কিউ ফার্স্ট ওয়ান, ওকে, সেটাকে আমরা বের করে দিতে পারবো নিশ্চয়ই, লস অফ চার্জ অফ কন্ডাক্টর ওয়ান। ওকে, তাহলে লস অফ চার্জ মানে কি, তার মধ্যে আগে যে চার্জ ছিল আর এখন যে চার্জ আছে সেই দুটো সাবট্রাকশন, অর্থাৎ কিউ ওয়ান মাইনাস কিউ ওয়ান ড্যাশ। কিউ ওয়ানের ভ্যালু কত ছিল নিশ্চয়ই বুঝতে পারছি, সি ওয়ান ভি ওয়ান, আর কিউ ওয়ান ড্যাশ তার ভ্যালু কতখানি পেয়ে গেলাম সি ওয়ান, এই যেখানটা থেকে লিখেছি দেখ, ইন্টু টোটাল চার্জ, ওকে, ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু, যেটা সাবট্রাকশন করে পাবো সেটাকে আমরা বলে দেবো। তাহলে একটা চার্জ লস করলে, মানে একটা কন্ডাক্টর চার্জ লস করলে আরেকটা কন্ডাক্টর কী করে, নিশ্চয়ই চার্জ গেইন করে, তাহলে আমাদের নিশ্চয়ই গেইনের কথা কার ক্ষেত্রে বলতে পারবো, সেটা আসবে কি কন্ডাক্টর টু এর কথা, তাহলে গেইন অফ চার্জ বাই কন্ডাক্টর টু। ওকে, সেটার কথায় আসবে কি গেইন করছে, মানে কি এখন তার নতুন চার্জটা কতখানি আসবে, বেশি আসবে কার থেকে, পুরানোটার থেকে, তাহলে সেখান থেকে নতুনের ভ্যালু কত কিউ টু ড্যাশের, দেখ এখান থেকে আমরা এটাকে লিখে দিয়েছি, কত লিখেছি দেখ, সি টু ইন্টু কিউ ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু, কিউ বলতে আমি টোটাল চার্জকে বসাচ্ছি, মাইনাস কিউ টু মানে সেখান থেকে ভ্যালু কত ছিল সি টু ভি টু। ওকে, তাহলে এই রকমভাবে আমাদের কিন্তু দুটো পয়েন্ট আসতে পারে, কন্ডাক্টর ওয়ান কতখানি চার্জ লস করছে আর কন্ডাক্টর টু কতখানি চার্জ লস করছে সেটাকে বের করে দাও বলে। তাহলে এই দুটো কোয়েশ্চেনই পার্টিনেন্ট কোয়েশ্চেন, মানে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা তোদেরকে দেখে নিতে হচ্ছে। এবারেতে এখান থেকে আরও একটা টপিক তোদেরকে বের করতে দেয়, সেটা হচ্ছে কি লস অফ এনার্জি কত, রাইট? তো সেই লস অফ এনার্জিটাকে কত হয় সেটাকে আমরা ক্যালকুলেশন করে নেবো এরপরে। মানে এই দুটো বিভিন্ন বিভব প্রভেদের জিনিস একটা আরেকটার সাথে কন্ট্যাক্ট করে দেওয়ার ফলেতে কিছুটা এনার্জি নষ্ট হয়ে যায়, মানে সঞ্চিত স্থিতিশক্তি কিছুটা নষ্ট হয়ে যায়, সেই সঞ্চিত স্থিতিশক্তি কতটা নষ্ট হয় সেটাকে আমি এবারেতে ক্যালকুলেট করে দেখব। ওকে, তাই আমি এখানটাতে হেডিং দিচ্ছি কি দেখতো, লস অফ এনার্জি ডিউ টু দিস কন্ট্যাক্ট, লস অফ এনার্জি, এখানে এনার্জি বলতে কিন্তু সঞ্চিত স্থিতিশক্তির কথাই বলা হচ্ছে, loss of energy due to this contact, due to this contact। ওকে, ইম্পর্টেন্ট জিনিস, অনেক সময়তেই ফর্মুলাটা তোর পরীক্ষায় এসছে, আমরা এটাকে এখন একবার দেখে নিই। তাহলে দেখ এখান থেকে কার কথা বললাম, লস অফ এনার্জি, মানে বেসিক্যালি তোদেরকে সেটাও আমি বললাম, এখানেতে যে এনার্জির লসটা হয় সেটা বেসিক্যালি হচ্ছে পোটেনশিয়াল এনার্জির লস। তাহলে লিখবো কত ডেল্টা ইউ, সেটাকে লিখবো কত টোটাল এনার্জি বিফোর দেয়ার কন্ট্যাক্ট লস হচ্ছে, মানে মাইনাস টোটাল এনার্জি আফটার দেয়ার কন্ট্যাক্ট। ওকে, এবার তাহলে আমাকে বের করতে হবে কি ইউ বি আর ইউ এর ভ্যালু বের করতে হবে। ইউ বি বিফোর দ্য কন্ট্যাক্ট দুটো আলাদা আলাদা ছিল, প্রথমটায় সঞ্চিত স্থিতিশক্তি কত ছিল দেখ, হাফ সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার, প্লাস দ্বিতীয়টার সঞ্চিত স্থিতিশক্তি মানে সেটাকে আমি লিখবো কত হাফ সি টু ভি টু স্কোয়ার। এবার কানেকশান হবার পরেতে আমাদের যেটা আছে আফটার, এ ফর আফটার, বি ফর বিফোর, মানে পরে, তখন আমাদের কি আসছে দেখ, প্রথমটার সঞ্চিত স্থিতিশক্তি কত হাফ সি ওয়ান ভি স্কোয়ার, ক্যাপাসিটরের ভ্যালু সেম আছে, খালি পোটেনশিয়ালটা হয়ে গেছে কতখানি ভি, প্লাস আমি এটাতে কত লিখতে পারবো হাফ সি টু ভি স্কোয়ার। ওকে, অর্থাৎ তাহলে টোটালটা পেয়ে গেলাম কত, এই ঘটনাটা। বা আমি এটাকে একটা তাহলে কাজ করতে পারবো যে দুটো থেকেই আমি একটা কমন নিয়ে নিতে পারবো, কাকে দেখতো সি ওয়ান প্লাস সি টুকে কমন নিয়ে নিতে পারবো, নিলে আমরা পেয়ে যাচ্ছি কত ভি স্কোয়ার। ভি এর ভ্যালু কত তোদেরকে একটু আগে শেখালাম, কমন পোটেনশিয়ালের ভ্যালু কত হয়, এই যে সি ওয়ান ভি ওয়ান
প্লাস C2V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। এই যে তোদের সাথে লিখেছি, দেখ C1V1 প্লাস C2V2 ডিভাইডেড বাই C2 প্লাস V2। তাহলে সেই কথাটাকে আমি এখানটাতে ইনকর্পোরেট করে নিচ্ছি। কত পাচ্ছি দেখ, এই ভি এর জায়গায় বসাবো, রাইট, যেন কনফিউজ হয়ে যাস না। হাফ রইল, এখানটাতে আছে কি দেখ C1 প্লাস C2, আমি এটাকে লিখছি কত দেখ C1V1 প্লাস C2V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। ওকে, এই পুরো কোয়ান্টিটিটার মানে হচ্ছে কত ভি, তাহলে এটার মাথাতে চলে যাবে কতখানি, নিশ্চয়ই বুঝতে পারছিস এটার মাথায় চলে যাবে কি একটা স্কোয়ার। বোঝা গেল ঘটনাটা? এবারেতে আমি কি করতে পারি, এটাকে যদি একটু সংক্ষেপে ব্রেক করে লিখি, আমরা লিখবো কি এখানে নিচেটাতেও স্কোয়ার আছে, মানে একটা C1 প্লাস C2 কেটে বেরিয়ে যাবে, মানে আমার এখান থেকে যেটা ঘটনাটা চলে আসবে এরকম চলে আসবে। দেখ ওপরটাতে চলে যাবে কীরকম, দেখ C1V1 প্লাস C2V2 স্কোয়ার, মানে আমি সেখান থেকে লিখতে পারবো কীরকমভাবে দেখ C1V1 প্লাস C2V2 তার স্কোয়ার ডিভাইডেড বাই নিচে একটা C1 প্লাস C2 হোল স্কোয়ারের একটা টার্ম এটার থেকে কেটে যাবে, মানে নিচে আমাদের চলে আসবে কত 2 ইন্টু C1 প্লাস C2, তাই না? তাহলে এবারেতে আমাদের ক্যালকুলেশন করতে হবে এই ভ্যালুসটা কত আসছে, মানে আমাদের কি করতে হবে দেখ লস অফ এনার্জি বের করার জন্য বিফোর থেকে আফটারটাকে বাদ দিতে হবে। তো সেই কাজটাকে এবারেতে আমরা তাহলে করে দেখবো, সেটাকে আমরা তাহলে লিখছি কীরকমভাবে দেখতো, দেন ডেল্টা ইউ, যেটাকে আমরা লিখবো বলেছিলাম কত দেখ ইউ বি মাইনাস ইউ আফটার। ওকে, তাহলে সেইটাকে লিখতে গেলে কত আসছে দেখতো, প্রথমেরটাকে লিখে দে হাফ C1V1 স্কোয়ার প্লাস হাফ C2V2 স্কোয়ার মাইনাস, কেন মাইনাস না নিশ্চয়ই আমাদের ইউ এটাকে মাইনাস দিতে হবে, ইউ এর ভ্যালু কত আছে এটা, সেটাকে আমি যদি এখান থেকে লিখি কীরকম পাচ্ছি দেখতো হাফ, ওপরের ঘটনাটাকে আগে ভেঙেই দে, কতখানি পাচ্ছি দেখতো C1V1 এর হোল স্কোয়ার প্লাস C2V2 স্কোয়ার প্লাস 2C1C2V1V2। ওকে, তাহলে দেখ না a প্লাস বি হোল স্কোয়ার, তাই আমরা ভেঙে দিলাম কত a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, নিচে আমার কতখানি রয়ে যাচ্ছে দেখ, রয়ে যাচ্ছে হচ্ছে C1 প্লাস C2। ওকে, তাহলে হাফ আমার সব জায়গা থেকে কমন চলে যাবে, কমন গেলে আমার লসাগু কত হয়ে যাবে দেখ না, লসাগু হয়ে যাবে C1 প্লাস C2। তাহলে সেটাকে যদি আমি এখানটাতে লিখি এরকমভাবে দেখ হাফ কমন রেখে দে, নিচে কি পাচ্ছি দেখতো, নিচে আমি পাচ্ছি কি লসাগুর জন্য যে টার্মটা সেটা, অর্থাৎ লিখে দিলাম কত দেখ C1 প্লাস C2। ওকে, সেটাকে আমি এখানটাতে লিখছি দেখ C1 দিয়ে তাহলে প্রথমে থেকে মাল্টিপ্লাই যাবে এটা, তাহলে সেটাতে আমাদের চলে আসবে কত দেখ C1 স্কোয়ার V1 স্কোয়ার গেল, এটা থেকে এবারে কে মাল্টিপ্লাই যাবে দেখ C2 দিয়ে মাল্টি যাবে, তাহলে আমি এখান থেকে কত লিখবো দেখ C1 C2 V1 স্কোয়ার। এবারে দেখ এটাতে আমাদের তাহলে ফার্স্ট কাকে দিয়ে মাল্টিপ্লাই যাবে, C1 দিয়ে মাল্টিপ্লাই যাবে, লিখছি দেখ C1 C2 V2 স্কোয়ার। এবারে তো C2 দিয়ে মাল্টিপ্লাই যাবে, তাহলে আমাদের কত চলে গেল C2 স্কোয়ার V2 স্কোয়ার। ওকে, এটা এই টার্মটা চলে গেল। এবারে মাইনাস দিয়ে কি বসাতে হবে, আমাকে সেকেন্ড টার্মটা বসাতে হবে, তাহলে মাইনাস দিয়ে যে সেকেন্ড টার্মটা বসাবো সেটাকে বসাচ্ছি দেখ মাইনাস C1V1 এর স্কোয়ার, এটাতে আবার একটা মাইনাস চলে এলো, কত আসছে দেখ মাইনাস C2V2 স্কোয়ার মাইনাস 2C1V1V2 2C1C2V1V2। ওকে, এতখানি বড় লেখা চলে এলো, তোরা সবাই প্রত্যেকে টার্মটাকে দেখ, তাহলে আমার কি যাচ্ছে দেখ, তো এখানেতে মাইনাস আছে এখানেতে প্লাস আছে, এই টার্ম কেটে গেল, আর কি কাটাতে পারছি দেখ, তো আর কাটাতে পারছি দেখ C2V2 স্কোয়ার মাইনাস এটা। এবারেতে এখানেতে বাকি যে টার্মগুলো আছে সবেতেই দেখা আছে কি C1C2, এটাতেও আছে C1C2, এটাতেও আছে C1C2, তাহলে প্রত্যেকটা থেকে আমি C1C2কে কমন নিয়ে নিই না, নিলে কি হয় দেখি না, দেখ না, তাহলে আমার এখানটাতে পাচ্ছিস তো হাফ, ওখান থেকে কমন নিয়ে নিলাম কত দেখ C1C2, নিচে কত ছিল দেখ C1 প্লাস C2, সেটাকে কমন নিয়ে নে, তাহলে দেখ C1C2 কমন নিলে এখান থেকে পড়ে থাকছে কত দেখ, এখান থেকে পড়ে আছে V1 এর স্কোয়ার, লিখে দে, এখানটা থেকে পড়ে আছে কতখানি দেখ, তো দেখ C1C2 কমন নেওয়ার পরেতে পড়ে আছে কত দেখ V2 এর স্কোয়ার, এখান থেকে C1C2 কমন নেওয়ার পরেতে পড়ে আছে কত দেখ মাইনাস 2V1V2। তাহলে দেখ না এই দিকটা কি ফর্মুলা পড়ে গেল দেখ না, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ কি a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এটাকেই আমি লিখতে পারবো দেখ লস অফ এনার্জি, তাহলে পেয়ে গেলাম কত হাফ C1C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2
ব্র্যাকেটের মধ্যে v1 মাইনাস v2 স্কয়ার। ওকে, তাহলে এই রকমভাবে আমরা কাকে ক্যালকুলেট করতে পারবো? লস অফ এনার্জি ডিউ টু দ্য কানেকশন অফ দ্য কন্ডাক্টর। ওকে, সেই টপিকটাকে তাহলে এরকমভাবে দেখে নেবে। দেখ টপিকটা বড়, এর ফর্মুলাটা কিন্তু পরীক্ষায় এসছে, আমি স্ক্রিনটাকে একবার মানে পুরো ব্ল্যাক করে দিচ্ছি, তোরা এটাকে প্রপারলি লিখে নে যাতে করে তোদের ফান্ডামেন্টালসটা ক্লিয়ার হয়ে যায়। এরপরেতে আমি এর পরের টপিকেতে চলে যাব, ঝটপট এটাকে তোরা একটু কমপ্লিট করে নে, তারপরেতে আমরা এর পরের কথায় চলে যাব। গেল? আচ্ছা, এবারেতে দেখ আমাদের এখানটাতে যে সমাধান সহ গণিতিক প্রশ্নগুলো আছে এর মধ্যে তোরা কোনটা কোনটা করছিস। এর মধ্যে তোরা যেগুলো করবি তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দুটো অঙ্কই আছে এখানটাতে। একটা হচ্ছে তোরা এখান থেকে যেটা করবি সেটা হচ্ছে এই 1-এর দাগের নিউমেরিক্যালসটাকে করবি, আর তোরা করবি এখান থেকে এই 5-এর দাগের নিউমেরিক্যালসটা। 5-এর দাগের নিউমেরিক্যালসটা যদিও WBJEতে এসেছিল, কিন্তু তাও এই কোয়েশ্চেনটা বোর্ডের পরীক্ষায় আসার জন্য খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, সেটাকেও তোরা তাহলে করে নিচ্ছিস। তাহলে এখান থেকে তোরা দেখছিস কত 1-এর দাগের কোয়েশ্চেন আর 5-এর দাগের কোয়েশ্চেন কোথা থেকে? না, ছায়া প্রকাশনের বইয়ের 146 পাতা থেকে। ওকে, তাহলে এই দুটো কাজ তোরা করিস। পরের পাতায় চল। পরের পাতা থেকে আর তোদের সেরকম কিছু করার দরকার নেই। আচ্ছা, এবারেতে দেখ তোদের যদি 148 পেজে চলে যাস, সেখানটাতে তোরা চলে যাবি কি দেখ তো। এখানটা থেকে আমাদের কিসের কিসের কথা বলা আছে দেখ। আমাদের ধারক ও তার মূলনীতি বলে আলোচনা করা আছে। এটাতে আমরা দেখছি কি, দেখ আমরা একটা জিনিস শিখলাম যে কোনো একটা যখন বিচ্ছিন্ন পরিবাহী থাকে, যেমন ধর একটা কোনো স্ফিয়ার বা গোলক, তার ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স দেখলাম কত 4πε0r, তাই তো? তাহলে আমরা দেখলাম কি যে দেখ যদি আর এর মান বাড়াতে থাকি ক্যাপাসিট্যান্সের মান বাড়তে থাকে। কিন্তু পৃথিবী আমরা দেখেছিলাম কি অনেক বড় স্ফিয়ার ছিল, তারও ক্যাপাসিট্যান্সের মান পেয়েছিলাম কত? মাত্র 711 মাইক্রোফ্যারাড, খুবই কম। তাহলে তার মানটাকে আমাকে বাড়াতে হবে। সেই মানটাকে বাড়ানোর জন্য কি করা হয়, একটা তোর পরিবাহীর কাছে আরও একটা অন্য পরিবাহী নিয়ে আসা হয়। সেই দুটো পরিবাহীকে সামনাসামনি নিয়ে এসে পরিবাহীর সমন্বয় তৈরি করা হয়। তার ফলে দুটোর কম্বাইন্ড ধারকত্বের মান একটু হলেও বৃদ্ধি পায়। সেই যে ঘটনাটা, সেটাকেই বলা হয় কি ধারকের মূলনীতি। ওকে, তাহলে সেখান থেকে আমাকে বলা হয়েছে কি দেখতো, দেখ একটি অন্তরিত ও তড়িৎগ্রস্ত পরিবাহীর কাছে। ওকে, তাহলে দেখালাম কি একটা পরিবাহী যেটা হচ্ছে কি চার্জড এবং অন্তরিত, অর্থাৎ যার চার্জটা একদিক থেকে আরেক দিকেতে চলে যায় না, তার মধ্যেই তার চার্জটা বসে আছে। ওকে, তাহলে আমরা বলছি কি একটা অন্তরিত তড়িৎগ্রস্ত পরিবাহীর কাছে একটি ভূসংলগ্ন পরিবাহী এনে অন্তরিত পরিবাহীর ধারকত্ব বৃদ্ধি করার যে প্রসেস, তাকেই বলা হয় কি আমাদের ধারক। ওকে, তাহলে এটা আমাদের কাছে কিন্তু খুব সুন্দরভাবে বলে দেওয়া হলো, এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। মানে আমি কি রকম কথা বলে দিলাম এখানটাতে, দেখ দেখ আমাদের কাছে ধরে নে এরকমভাবে ঘটনাটা বলে দেওয়া আছে। এক মিনিট, আমাদের ডেফিনেশনটা কি বললো দেখ, খুব ভালো করে শোন। আমাদের ডেফিনেশনটা বললো একটি অন্তরিত এবং আহিত, তাই না?
দেখ আমাদের ডেফিনেশনতে তাই বলেছে, একবার তোরা লক্ষ্য কর। এক বলা আছে কি একটি অন্তরিত তড়িৎগ্রস্ত পরিবাহী। তড়িৎগ্রস্ত পরিবাহী বলতে এখানে থেকে কাকে বোঝানো হচ্ছে? এই আহিত পরিবাহীর কথা বোঝানো হচ্ছে। তাহলে দেখ আমি এখান থেকে কি বলছি, এখানেতে যে প্রিন্সিপালটার কথা বলেছে, দেখ আমি এখান থেকে নিয়ে নিচ্ছি কি একটা অন্তরিত এবং তড়িৎগ্রস্ত পরিবাহীকে নিয়ে নিচ্ছি। ওকে, এই ধরনের একটা অন্তরিত এবং তড়িৎগ্রস্ত পরিবাহী। ওকে, এই অন্তরিত এবং তড়িৎগ্রস্ত পরিবাহীটাকে কীরকমভাবে নেওয়া হয়েছে? একটা প্লেটের মতন শেপ করে নেওয়া হয়েছে। ওকে, একটা প্লেট শেপের, বা আমি বলতে পারি কীরকম শেপের, যে তোর একটা প্লেন সিটের মতন একটা তোর অন্তরিত তড়িৎগ্রস্ত পরিবাহীকে নেওয়া হয়েছে। তার মানে তো নিশ্চয়ই বুঝতে পারছিস আমি এখান থেকে যে অন্তরিত তড়িৎগ্রস্ত পরিবাহীটাকে নিয়েছি সেটার ওপরেতে কি হয়েছে? দেখ সেটার ওপরেতে নিশ্চয়ই কিছুটা আমাদের চার্জ দেওয়া হয়েছে, তাই তো? তো আমি যেটা বলছি দেখ এই অন্তরিত তড়িৎগ্রস্ত পরিবাহীটার চার্জ হচ্ছে তোর কতখানি না কিউ। এটার সামনে কি করা হয়েছে, বা আমাদের পয়েন্ট এখানটাতে কি বলে দিয়েছিল, দেখ একটা ভূসংলগ্ন পরিবাহী এনে অন্তরিত পরিবাহীর ধারকত্ব বৃদ্ধি করা হয়। ওকে, তাহলে আমি এর কাছাকাছি কি করব, একটা অন্য পরিবাহী নিয়ে আসবো যেটা কিন্তু ভূসংলগ্ন, অর্থাৎ সেটা হচ্ছে কিনা গ্রাউন্ডেড। তাহলে দেখ এর পাশাপাশি আমি করতে চাইছি কি অন্য আর একটা কাছাকাছি নিয়ে আসতে হবে, কিন্তু অনেক দূরে থাকতে হবে না। তাহলে এর কাছাকাছি আমি নিয়ে এলাম কি অন্য আরও একটা পরিবাহীকে নিতে। ওকে, যে পরিবাহী দুটোকে আমি পাশাপাশি এরকমভাবে রেখে দিলাম। ওকে, এবং এটাও বললাম এই যে পরিবাহীটা, সেই পরিবাহীটা হচ্ছে কি গ্রাউন্ডেড। ওকে, তাহলে আমার কথা হলো কি, দেখ এই একটা আমার কি ছিল, অন্তরিত এবং তড়িৎগ্রস্ত পরিবাহী ছিল। দেখ হাতটা যেরকম তো চড়া আছে, একটা তো স্কোয়ার শেপের আছে, এখানে তো সেরকম। তার আশেপাশে আমি অন্য আরও একটাকে নিয়ে এলাম। তাহলে দুটো আমাদের কি এসে গেল, এরকম দুটো প্যারালাল প্লেট পাশাপাশি চলে এলো। তাহলে এই অবস্থাতে এই কম্বিনেশানটার ধারকত্ব কিন্তু অনেকটাই বেঁচে যাবে। এই বাড়িয়ে দেওয়ার যে ঘটনাটা, সেটাকে পারপাসটাকে সলভ করার জন্যেই কিন্তু আমাদের এই আলোচনাটা। তাহলে একটা থাকলে এর কিছু ক্যাপাসিটেন্স ছিল, এটা তারও কিছু ক্যাপাসিটেন্স ছিল, কিন্তু যখন দুজনে পাশাপাশি চলে আসবে মিলিত অবস্থায় তাদের ক্যাপাসিটেন্সের মান অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে। সেই বৃদ্ধিপ্রাপ্ত মানটাকে নিয়েই আলোচনা করব বলে আমরা এখানটাতে চলে এলাম। এবারে দেখ আমাদের এখানটা থেকে তাহলে কী কী ঘটনা হয় বা কী কী ঘটনা করতে পারে। আগে দেখ এখানেতে দুটো চার্জ প্লেটকে পাশাপাশি নেওয়া হয়েছে এবং তাদেরকে প্যারালালি রাখা হয়েছে। তাই এইভাবে যে ক্যাপাসিটারটা তৈরি করা হয়েছে তাকে আমরা বলি কি, দেখতো প্যারালাল প্লেট ক্যাপাসিটার। ওকে, দুটো প্লেট একটা আরেকটার সাথে প্যারালালে আছে, তাই আমরা তাকে বলবো কি প্যারালাল প্লেট ক্যাপাসিটার। প্যারালাল প্লেট ক্যাপাসিটার। ওকে, এখান থেকে যে তোর গ্রিন কালারের জিনিসটা আছে সেটাতে আমাদের চার্জ দেওয়া হয়েছিল কত, দেখতো সে গ্রিন কালারের প্লেটটার ওপরেতে চার্জ দেওয়া হয়েছিল হচ্ছে দেখ কিউ। ওকে, এবার দেখ এই প্লেটটা যখন এখানটাতে চার্জ দিয়েছি তখন নিশ্চয়ই বুঝতে পারছিস যে এটার ওপরেতে চার্জ ইন্ডাকশান করবে, সামনের দিকেতে কতখানি দেবে মাইনাস কিউ, উল্টো দিকে যে চার্জ দেবে সেটা গ্রাউন্ডে চলে যাবে, কেননা এই দিকটা আমাদের কি করা আছে, গ্রাউন্ডেড করা আছে। ওকে, তাহলে এখানটা থেকে দেখতে পেলাম যে একটা কিউ চার্জ ছিল, এখানটাতে পেলাম কত, একটা মাইনাস কিউ চার্জ। তাহলে এই প্লেটটার জন্য আমাদের কি ক্রিয়েট হবে, এদিকটাতে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে। সেই E1 এর মান কত হয় আমরা সবাই শিখেছি, সেই E1 এর মান কতখানি হয় না, দেখ সিগমা বাই 2ε0। ওকে, প্যারালাল প্লেটের জন্য আমাদের চার্জের মান কত হয়, সিগমা বাই 2ε0। তোদের এটা আমি আগের ক্লাসে শিখিয়েছি এবং আমরা সবাই জানি সিগমা মানে কত, সারফেস চার্জ ডেন্সিটি, তাই না? সিগমা মানে কত হয়, দেখ সারফেস চার্জ ডেন্সিটি, তাই তো? সেটাকে আমাদের বলা হয় কি, দেখ টোটাল চার্জ, এতে কতখানি ছিল কিউ ডিভাইডেড বাই টোটাল এরিয়া বাই কত আসছে এ। সিমিলারলি নেগেটিভ প্লেটটার জন্য এদিক বরাবর আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান কত আসবে, ধরে নিচ্ছি সেটা আসছে কতখানি E2। সেই E2 এর মান কতখানি আসবে না, সিম্পল কথা, সেই E2 এর মানটাকে আমরা বলতে পারবো কতখানি না, সেই E2 এর মান আসবে হচ্ছে যেটা দেখ
সিগমা 2 ডিভাইডেড বাই তোর 2 এপসাইলন নট। ওকে, এবার দেখ সিগমা 1 আর সিগমা 2 দুটো কিন্তু সেমই আসবে, মানে এটার চার্জ ডেন্সিটি আর এটার চার্জ ডেন্সিটি সেম আসবে, কারণ এতে আধানের আহিত হবার পরে বা ইন্ডাকশনের পরে তো মাইনাস কি হয়েছে, তাহলে ম্যাগনিটিউড তো সেম, শুধু ডাইরেকশন ডিফারেন্ট। তাহলে আমি এখান থেকে কী রকম কথা বলতে পারি, দেখ আমি তোদেরকে আগে শিখিয়েছিলাম, যদি ধর এখান থেকে একটা আমাদের পজিটিভ প্লেট চার্জ আছে, তার রাইট সাইডেতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কতখানি থাকে দেখ, ই ইকুয়াল টু থাকে দেখ সিগমা বাই 2 এপসাইলন নট, আর লেফট সাইডেতে তার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু থাকে কত দেখ, মাইনাস সিগমা বাই 2 এপসাইলন নট। সিমিলারলি যদি এমন কোনো প্লেট থাকে যেটাতে আমাদের আছে কি দেখ তো নেগেটিভলি চার্জ আছে, তার লেফট সাইডেতে থাকবে কতখানি ইলেকট্রিক ফিল্ড, সেটা হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন নট, তার রাইট সাইডেতে থাকবে কতখানি ইলেকট্রিক ফিল্ড, সেটা হচ্ছে দেখ মাইনাস সিগমা বাই 2 এপসাইলন নট। ওকে, তাহলে এই কথাটাকে যদি তোরা মাথায় রাখতে পারিস, তোদের আর কিন্তু বাকি চাপ নেই কিছু। কী কী দেখলি দেখ, E1 অর্থাৎ এটা, তো সেটা আসছে কি পজিটিভের রাইট সাইডেতে, তার ভ্যালু দেখলি কত সিগমা বাই 2 এপসাইলন নট। E2 অর্থাৎ নেগেটিভের লেফট সাইডে, নেগেটিভের লেফট সাইডেতে কত আছে দেখ সিগমা বাই 2 এপসাইলন নট। আমি এটাকে সিগমা 2 দিয়েছি, আমার সিগমা 2 দেওয়ার কোনো যুক্তি নেই, কেননা চার্জের ইন্ডাকশানের ভ্যালু তো সেম ছিল। যদি চার্জ ইন্ডাকশান সেম হয় তাহলে নিশ্চয়ই আমরা সেখান থেকে বুঝতে পারছি সেখানেতে যে আমাদের চার্জ ডেন্সিটি ক্রিয়েট হবে সেই চার্জ ডেন্সিটিটাও সেম আসবে, তাই তো? তাহলে এটাকে সিগমা 2টাকে আমি হাঁটিয়ে দিই। ওকে, এটুকুনি কথা তাহলে তোরা নিশ্চয়ই দেখতে পাবি, একবার তোরা ঝটপট এটাকে পড়ে দেখেন। এবারে যদি তোদের এটা দেখা হয়ে যায়, তারপরেতে আমরা পরের কথাতে যেটা চলে যেতে পারবো, সেটা আসছে কিরকম দেখ, তাহলে এই মাঝের এই জায়গাটাতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত আসবে, এটার জন্য E1 এটার জন্য E2, তাদের ভ্যালুগুলোও আমি শিখে নিয়েছি। তাহলে যদি আমি তাই শিখে নিই তাহলে আমি বলতে পারবো কি নেট যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে সেই নেট ইলেকট্রিক ফিল্ডের মান কতটা আসছে, দেখ সিম্পল কথা আমি বলতে পারবো। তাহলে দুটোকে মিলিয়ে মাঝের ওই জায়গাটাতে যে নেট ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে সেই নেট ইলেকট্রিক ফিল্ডের মান কত, টোটাল মান, তাহলে আমি লিখে দিচ্ছি কত দেখ E1 প্লাস E2, তাই না? তাহলে E1 প্লাস E2, E1 এর ভ্যালু কত ছিল দেখ সিগমা বাই 2 এপসাইলন নট, প্লাস E2 তার ভ্যালু কত ছিল সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে টোটাল যে ইলেকট্রিক ফিল্ড দুটো মিলিয়ে সেটা পেয়ে গেলি কত সিগমা বাই এপসাইলন নট। সিগমা মানে আমরা কত শিখেছি চার্জ বাই এরিয়া, তাহলে সেখান থেকে কত পেয়ে গেলাম কিউ বাই এপসাইলন নট। এবার দেখ এটা ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু আমরা হয় কত শিখেছি পোটেনশিয়াল ডিফারেন্স বাই ডিস্টেন্স, মানে আমি এখান থেকে দুটো টার্ম বের করলাম, একটা হচ্ছে কি দেখতো পোটেনশিয়াল ডিফারেন্স বাই ডিস্টেন্স, তাহলে এই ডিস্টেন্সটা কোনটা এই দুটো প্লেটের মধ্যে যে ডিস্টেন্সটা, অর্থাৎ আমি এখান থেকে লিখে রাখছি স্মল ডি, সেটা হচ্ছে কি দেখতো ডিস্টেন্স বিটুইন দ্য প্লেট, ডিস্টেন্স বিটুইন দ্য প্লেট। ওকে, আর দেখ আরও একটা জিনিস লিখেছি এ, এটা কি এটা আসছে এরিয়া অফ দ্য প্লেট। ওকে, তাহলে আমি এখান থেকে কি ক্যালকুলেট করতে পারবো দেখতো, আমি ডিটাকে ওপরে নিয়ে যাচ্ছি বা এই ভিটাকে নিচে নিয়ে আসছি, এপসাইলন নট এটাকে এদিকে দিয়ে দিচ্ছি, তাহলে আমার সেটা চলে আসতো কত দেখতো এপসাইলন নট এ বাই ডি, দেখি এপসাইলন নট এটাকে এদিকে নিয়ে এলাম আর এই ভিটাকে নিচে নিয়ে এলাম, সেটা ইকুয়াল টু কত পেতাম কিউ বাই ভি। আবার কিউ বাই ভি মানেই কত ক্যাপাসিটেন্স, মানে আমি এখান থেকে দেখে নিতে পারছি দেখ এই প্যারালাল প্লেট ক্যাপাসিটারটার ক্যাপাসিটেন্সের ভ্যালু এলো কত এপসাইলন নট এ বাই ডি। ওকে, তাহলে এই রকমভাবে আমি করব কি কোনো একটা প্যারালাল প্লেট থাকলে তার ক্যাপাসিটেন্সের ভ্যালু নির্ণয় করব। তাহলে আমরা দেখে নিলাম কি প্যারালাল প্লেট ক্যাপাসিটার, অর্থাৎ দুটো প্লেট একটার একটার সাথে প্যারালাল থাকলে সেখানটাতে ক্যাপাসিটেন্সের ভ্যালু কত আসছে দেখ এপসাইলন নট এ বাই ডি। ওকে, এখানেতে আমি যে কথাটা ধরে নিয়েছি সেটা হচ্ছে কি দেখতো দুটো প্লেটেরই কিন্তু আমাদের চার্জ সেম আছে। ওকে, দুটো প্লেটেরই কিন্তু এরিয়াও সেম আছে এবং দুটো প্লেট একটা আরেকটার সাথে প্যারালালি প্লেসড করা হয়েছে। ওকে, তাহলে আমাদের এখান থেকে যে যে জিনিসগুলো ধরে নিয়ে আমাদের ক্যালকুলেশন করা হয়েছে সেটা আসছে কি চার্জ, সেটা আছে কি দেখ সেম।
ওকে, ম্যাগনিটিউডটা শুধু আলাদা আছে, বাকি তো তোদের মানে শুধু সাইনটা আলাদা আছে, এটাতে প্লাস কিউ এটাতে মাইনাস কিউ, বাকি তো তোদের সেম আছে। আর কি তোদের এখান থেকে নিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে দেখ এরিয়া, সেটাও কিন্তু ছিল কি সেম। আর কি ছিল, আরও ইম্পর্টেন্ট লাইন ছিল, দুটো প্লেট কিন্তু একটা আরেকটার সাথে অবশ্যই প্যারালাল ছিল। যদি এই তিনটে ঘটনা ঘটে তখন তার ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত পেয়ে গেছি, দেখ তো এপসাইলন নট এ বাই ডি। ওকে, এখান থেকে যে যে কথাগুলো লিখেছি সেটাকে একটুখানি তোরা প্রত্যেকে দেখে নে, আমি বাকি কথাগুলোতে চলে যাব। ছটপট একবার এটাকে পড়ে নে তো। এটার অনেকটা অ্যাপ্লিকেশান আছে, যে অ্যাপ্লিকেশানটা তোদেরকে করতে হবে। একটু কমপ্লিট কর তাহলে। হলো, এবারেতে এই অ্যাসাম্পশনগুলোর মধ্যে কোনো একটা যদি ভ্যালিড না হয় তাহলে তখন আমাদের কি ঘটনা ঘটবে। ওকে, তাহলে আমি এখানটাতে ধরে নিয়েছিলাম কি প্যারালাল প্লেট ক্যাপাসিটরের সময়তে দুটোতেই চার্জ সেম দেওয়া ছিল, দুটোরই প্লেট এরিয়া সেম ছিল এবং দুটোই প্যারালাল ছিল। এদের মধ্যে যদি আমি একটা একটাকে ভায়োলেট করতে থাকি তাহলে আমাদের কি কি ঘটনা ঘটবে সেইগুলো কিন্তু আমাদের এমসিকিউ আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সেই পার্টটাকে আমি তোদের সাথে এবারেতে একটু ডিসকাশন করে নেব। বোঝা গেল পয়েন্টটা? বইয়েতে তো এটুকুনি লেখা থাকবে, সেটার কোনো দ্বিতীয় মত নেই, কিন্তু বাকি কথাটা আমাদেরকে শিখতে হবে, তো সেটার কথা এবারেতে আমরা শিখব। ওকে, প্রথম কথা আসছে কি দেখ তো, প্রথম কথা আমি যেটা বলবো সেটা আসছে কি দেখ, এই যে প্লেটগুলোকে নিয়েছি, এই প্লেটগুলো যদি প্যারালাল না হতো তাহলে আমাদের কীরকম হতো। ওকে, মানে আমি এখান থেকে বলছি সব কিছু চার্জ ফার্জ যা গল্প আছে সব সেম আছে। যদি আমাদের নর্মাল প্যারালাল প্লেট ক্যাপাসিটার হতো তার ক্যাপাসিটেন্সের ভ্যালু আমি শিখে নিয়েছিলাম কত কি দেখতো, এপসাইলন নট এ বাই ডি। ওকে, এটার মধ্যে কোনো দ্বিতীয় কথা নেই, কোনো কনফিউশনও কারোর থাকা উচিত নয়, সমস্ত ঘটনা শিখিয়ে দিয়েছি, তোরা এটা বলতে পারছিস। দিয়ে আমি বলছি কি যদি তাদের প্লেটগুলো প্যারালাল না হতো, ইফ, এটা কিন্তু তোদেরকে কেউ শেখাবে না আলাদা করে, ইফ প্লেট আর নট প্যারালাল, তাই না, সেই অবস্থায় কি ঘটনা ঘটবে, সেই অবস্থার জন্য তোরা শিখছিস কিরকম ভাবে দেখ। মানে দুটো জিনিস প্যারালাল ছিল, মানে একটা জিনিসকে আমি দেখেছিলাম কীরকম ভাবে দেখতো, যদি বসিয়ে রাখতাম কীরকম এই, তাহলে ওপরটাকে আমাকে বসাতে হতো কীরকম ভাবে এই। ওকে, কিন্তু আমি এখন বলছি এটা এরকমভাবে বসানো নেই, রাদার আমাদের এই ওপরের যে প্লেটটা আছে সেই ওপরের প্লেটটাকে আমাদের এরকম বাঁকিয়ে দেওয়া আছে। ওকে, দুটোরই ক্রস সেকশনাল এরিয়া সেম আছে কিন্তু তাদেরকে আর প্যারালাল করা হয়নি, রাদার সেখান থেকে একটা ছোট্ট অ্যাঙ্গেলেতে ওপরের দিকটাকে বাঁকিয়ে দেওয়া আছে, সেটা আছে কতখানি থিটা। ওকে, এখান থেকে দুটোর মধ্যে ডিস্ট্যান্স আগে যা ছিল স্মল ডি, এই ইনিশিয়াল জায়গার ডিস্ট্যান্সটা সেম আছে, কিন্তু পরবর্তী ঘটনার সময় এই যে এন্ড পয়েন্টটা সেখানটাতে কিন্তু ডিস্ট্যান্সটা বদলে গেছে। এখানটাতে ডিস্ট্যান্সটা বদলে হয়েছে কত, এদিকেরটা ছিল ডি যা ছিল তাই আছে, কিন্তু এখন এই পারপেন্ডিকুলার পোর্শনটাও এসছে, তো সেই পারপেন্ডিকুলার পোর্শনটা আসবে কতখানি বা লিখবো কতখানি, সেটাকে লেখার জন্য বা জানার জন্য আমাদেরকে কীরকম কথা বলতে হবে না, সেটার জন্য আমাদের বলতে গেলে বলতে হবে কি, ধরে নে এখানটা থেকে এই দিকটার লেন্থ ছিল কতটা দেখ এল, মানে আমি এই ওপরের এই ছোট্ট ট্রায়াঙ্গেলটাকে এখানটা থেকে লিখে নিচ্ছি, নিয়ে তোকে বুঝিয়ে আমি ওখান থেকে এটা কাটিয়ে দেবো। ধরে নে এটার লেন্থ ছিল এল, মাথাটা গেছে কোথায় এটা, আমি এই হাইটটাকে বের করতে চাইছি, এটা কি পারপেন্ডিকুলার, এটা কি অ্যাঙ্গেল থিটা, তাহলে আমি সবাই শিখেছি কত পারপেন্ডিকুলার বাই বেস, সেটা ইকুয়াল টু কত হয় সাইন থিটা, তাহলে সেখান থেকে পারপেন্ডিকুলারের ভ্যালু পেয়ে যেতাম কত
এল সাইন থিটা। তার মানে বেসিক্যালি এই ডিস্টেন্সটা যদি ডি হয়, ওপরের দিকের ওই ডিস্টেন্সটা কতখানি আসবে, নিশ্চয়ই আমি সেটাকে বলতে পারবো কতখানি, দেখ এল সাইন থিটা। তাহলে এই কথাটা বোঝানোর জন্যই আমি বেসিক্যালি তোদেরকে এই ছবিটা আঁকলাম। তো যাই হোক, এটা তোরা নিশ্চয়ই এবারে তো বুঝে গেছিস। তাহলে এই ঘটনা পেয়ে গেলাম। তাহলে এই পরিস্থিতিতে আমি বলতে পারবো কি, প্রথমেতে ডিস্টেন্স ছিল ডি, তারপরেতে হয়েছে কত না এল ডি প্লাস এল সাইন থিটা। ওকে, তার মানে নিশ্চয়ই ডিস্টেন্সটা দুটোর মধ্যে আমাদের বদল হয়েছে। তাহলে আমাদের এই পরিস্থিতিতে কী নেওয়া উচিত, আমাদের এই পরিস্থিতিতে নিশ্চয়ই অ্যাভারেজ ডিস্টেন্স নেওয়া উচিত। তাহলে অ্যাভারেজ ডিস্টেন্স কত আসছে দেখতো, শুরুরটা প্লাস ফাইনালটা, ওকে, ডিভাইডেড বাই কত 2। তাহলে সেটাকে আমি যদি লিখতে চাই, তাহলে সেটাকে আমি কতখানি লিখতে পারবো, দেখ না, ডি প্লাস এল বাই 2 ইন্টু সাইন থিটা। আমরা সবাই জানি কি থিটা ছোটো হলে সাইন থিটা ইকুয়াল টু থিটা লেখে। তাহলে সেটার ভ্যালুটাকে আমরা কত লিখে দিতে পারছি, দেখ তো, ডি প্লাস এল থিটা বাই 2, তাই না? তাহলে আমি দেখে নিলাম কি এখানেতে অ্যাভারেজ ডিস্টেন্স হচ্ছে এটা। তাহলে দেখ, যখন আমাদের ডিস্টেন্স কনস্ট্যান্ট ছিল না, নিশ্চয়ই এবার আমরা অ্যাভারেজ ডিস্টেন্সকে নিয়েই কাজ করব। তাহলে এই পরিস্থিতিতে আমি এর ক্যাপাসিটেন্সের ভ্যালুটাকে কতখানি লিখতে পারবো, দেখ তো, সি ড্যাশ নিশ্চয়ই বদলে যাবে। তাহলে তার ভ্যালু আসবে কত, দেখ, এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি অ্যাভারেজ। ডি অ্যাভারেজ মানে আমি কত লিখে দেবো, ডি প্লাস এল থিটা বাই 2, তাই না? তাহলে এবারেতে আমি সি ড্যাশের ভ্যালুটাকে একটুখানি সিম্পলিফাইড করে লিখতে চাইছি। এই ডি প্লাস এল থিটা বাই 2টাকে আমি একটুখানি কাজ করে দেখাতে চাইছি। কী কী করতে পারি, কী কী করা উচিত, আমি সেটা নিয়ে আলোচনা করছি। দেখ, ফার্স্ট যেটা বলি, আমি নিচেটা থেকে একটা ডি কমন নিয়ে নিই। চল, এপসাইলন নট এ বাই ডি কমন নিলে আমাদের কত রয়ে যাবে, দেখতো, এখান থেকে পেয়ে যাবো কতখানি, দেখতো, 1 প্লাস এল থিটা বাই 2টি, তাই না? এপসাইলন নট এ বাই ডি সেটা মানে কি ছিল, ইনিশিয়াল ক্যাপাসিটেন্সটা ছিল। তাহলে আমি এখন এখান থেকে লিখতে পারবো কীরকম, দেখ, সি ড্যাশ ইকুয়াল টু কী আছে, দেখ, এপসাইলন নট এ বাই ডি। এপসাইলন নট এ বাই ডি মানে কত ছিল, সি। নিচে কত আসছে, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এল থিটা বাই 2টি, মানে সেটাকে আমি কীরকমভাবে লিখতে পারবো না, 1 প্লাস এল থিটা বাই 2টি, সেটাকে তো ওপরে নিয়ে গেলাম, তাহলে পাওয়ারে কত আসবে, -1। তাহলে দেখ, ওপরেতে -1 চলে গেছে, -1 চলে গেছে মানে কি, এখানটাতে নিশ্চয়ই বায়োনোমিয়াল থিওরেম অ্যাপ্লাই হয়ে যাবে। কারণ আমরা তো নিশ্চয়ই জানি ডি এর ভ্যালুটা আমাদের অনেক বড়, থিটার ভ্যালুটা খুবই স্মল। তাহলে আমাদের এখান থেকে এটা বায়োনোমিয়াল থিওরেম অ্যাপ্লাই হলে আমাদের কত পেয়ে যাব, সি 1 মাইনাস এল থিটা বাই 2ডি। ওকে, তাহলে নতুন ক্যাপাসিটেন্সের ভ্যালু কত চলে আসবে, 1 মাইনাস এল থিটা বাই 2ডি। এবং এখান থেকে আমরা কথাটা পরিষ্কারভাবে বুঝতে পারছি, সেটা আসছে কি, দেখতো, ক্যাপাসিটেন্সের ভ্যালু কিন্তু আমাদের রিডিউসড হবে। ওকে, তাই না? ক্যাপাসিটেন্সের ভ্যালু কিন্তু আমাদের তাহলে রিডিউসড হবে। ওকে, তাহলে এটা হয়ে গেল কি না, বায়োনোমিয়াল থিওরেম দ্বারা। বায়োনোমিয়াল থিওরেম কি বলছিল, যদি এরকম থাকতো 1 প্লাস এক্স টু দি পাওয়ার এম, সেটা ইকুয়াল টু কত লেখে, 1 প্লাস এম। দেখ, এখানে এম হিসাবে ছিল -1, সেই -1টা এখানে এসছে, তাই চলে এসছে এটা। এখান থেকে দেখেছি কি, দেখ, এখানে মাইনাস সাইন আছে, অর্থাৎ এটা ইনক্লাইন্ড থাকলে আমাদের কি দেখতে পেলাম, ক্যাপাসিটেন্স উইল বি রিডিউসড। এবং নতুন ক্যাপাসিটেন্সের ভ্যালু কত আসবে, সেটার জন্য এই ফর্মুলাটা। ওকে, তাহলে এটা একটা এমসিকিউ এর জন্য দুর্দান্ত একটা পয়েন্ট চলে গেল, যে পয়েন্টটাকে কিন্তু আমাদেরকে প্রত্যেককে করতে হচ্ছে। ওকে, তাহলে শুধুমাত্র এই পার্টটাকে তোদেরকে আমি এক্সক্লুসিভলি করিয়ে রাখলাম, কার জন্য, দেখ, এমসিকিউ এর জন্য। তাহলে প্রথম জিনিস কি, কাকে ভায়োলেট করলাম, প্লেট এরিয়া মানে প্লেটগুলো একটা আরেকটার সাথে প্যারালাল ছিল না। এবারেতে আমি যেটাকে ভায়োলেট করবো, দেখ, আমি কি কি নিয়েছিলাম পয়েন্টগুলো, কারো একবার দেখ, নিয়েছিলাম হচ্ছে কি, দেখতো, চার্জ সেম, এরিয়া সেম, আর কি বলেছিলাম, প্যারালাল। তাহলে প্যারালালটাকে ভায়োলেট করে দেখে নিলাম কি হয়। এবারেতে আমি এরিয়াটাকে ভায়োলেট করে দেখে নেব, মানে আমি বলবো কি, দেখ, প্রথম যে ক্যাপাসিটারটা আছে তার এরিয়া ধরে নেব A1, আর সেকেন্ড যে ক্যাপাসিটারটা আছে তার এরিয়া ধরে নেব A2। তো সেই পরিস্থিতিতে আমাদের কীরকম ঘটনা ঘটে সেটাকে আমরা একবার দেখে নিই, তাই না? তো চল, তাহলে দেখ, পরবর্তী ক্ষেত্রে ওই জিনিসটাকে আমি যদি ভায়োলেট করে দেখি, ইফ প্লেট এরিয়া ইজ ডিফারেন্ট, তখন ক্যাপাসিটেন্সের কি পরিবর্তন আসবে, ইফ প্লেট এরিয়া
area is different. ওকে, অর্থাৎ আমি বলতে চাইছি যে প্রথম ক্যাপাসিটারটা আছে, তাহলে আমাদের সেটা বলতে কি চাইছি কি দেখতো, মানে প্রথম ক্যাপাসিটার বলবো না, প্রথম যে প্লেটটা আছে তার এরিয়া ধরে নে A1, পরের যে প্লেটটা আছে সেটাকে ধরে নে A2। ওকে, মানে তোরা এরকমভাবে ঘটনাটাকে দেখ। এই আমি শুধুমাত্র এরকম দিয়ে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি তোরা সেটা বুঝবি কি পিছনের দিকে 3 ডিমেনশনাল ফিগার বোঝা যাচ্ছে না, মানে সেখানটা তো অ্যাকচুয়ালি বেসিক্যালি তোর এরকম প্লেট আছে, সেটাকে আমি আর দেখাচ্ছি না, খালি খালি আমাদের ক্যালকুলেশনটা বা ছবিটা একটুখানি হেকটিক হয়ে যাবে, তাই সেই জন্যে আমি ধরে নিচ্ছি এটা ছিল কি প্লেট 1, তার এরিয়া আছে কতখানি দেখ A1। ওকে, এখানটাতে একটা ছোট্ট প্লেট আছে। ওকে, এটার এরিয়া আমি ধরে রাখছি কতখানি না, এটার এরিয়া ধরে রাখছি A2। ওকে, এবং এই যে প্লেটটা সেটাকে তোর গ্রাউন্ডিং করে রাখা আছে। আমি কি কাজ বললাম, ধরে আমি এখানটাতে দিলাম কতখানি প্লাস কিউ চার্জ, তো ডেফিনেটলি তোরা বুঝতে পারছিস এই প্লেটটার ভিতরের দিকের সাইডটাতে মাইনাস কিউ ইনডিউসড হবে। তাহলে প্রশ্ন আসছে কি দেখ, প্রশ্ন আসছে এটার রাইট সাইডেতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত আসবে। তোদের একটু আগে শেখালাম কোনো প্লেট তার রাইট সাইডেতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত থাকে, সিগমা 1/2ε0। সিগমা 1 মানে এখন সেটার ভ্যালুটা কতখানি পেয়ে যাচ্ছি দেখ, তো তার ভ্যালু পেয়ে যাচ্ছি দেখ Q1 বলবো না, চার্জ তো একই ছিল দুটোতে, একটাতেও এটাতেও চার্জ ছিল প্লাস কিউ, এটাতেও চার্জ ছিল কতখানি মাইনাস কিউ, মানে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে কি দেখ, সিগমা 1-এর জায়গায় লিখবো কত Q/2A1ε0। ওকে, সিমিলারলি আমাদের এই প্লেটটার জন্য লেফট সাইডেতে যে ইলেকট্রিক ফিল্ড আসবে তার ভ্যালুটা কতখানি শিখিয়েছিলাম, তার ভ্যালুটাও শিখিয়েছিলাম কত সিগমা/2ε0, মানে এখানে বসাতে হবে কত সিগমা2/2ε0। সিগমা 2 তার ভ্যালু কত আসবে Q/2A2 তাহলে দেখ এখন এফেক্টিভ ইলেকট্রিক ফিল্ড কত আসবে, দুটোকে সাম আপ করতে হবে। তাহলে আমি সেটার জন্য এবারেতে এখান থেকে লিখে নিচ্ছি কি দেখ তো ই এফেক্টিভ, তাহলে তার ভ্যালু কত চলে আসবে দেখ, এই দুটোকে যোগ করলে কি কমন চলে যাবে সেটাও দেখ, Q/2ε0 সেটা কিন্তু কমন চলে যাবে, তাহলে সেখান থেকে তোরা লিখে দিচ্ছিস কি দেখ Q/2ε0 কমন চলে গেল, এখানটাতে পাচ্ছিস কত দেখ 1/A1 প্লাস 1/A2। ওকে, ই মানে আমরা কত শিখেছি দেখ V/T, তাহলে এই দিকটা থেকে পেয়ে গেলি কতখানি দেখ V/T, সেটা ইকুয়াল টু কত পাচ্ছিস দেখ Q/2ε0। এটাকে সিম্পলিফিকেশান কর, সিম্পলিফিকেশান করলে কত আসছে দেখ তো, উপরেতে পাচ্ছিস A1 প্লাস A2, নিচে পাচ্ছিস কতখানি দেখ A1 ইন্টু A2, তাই না। তাহলে এবারেতে এখান থেকে আমাদের কি করতে হবে Q/V বের করতে হবে, তাহলে Q/V করতে গেলে আমাদের কীরকম ঘটনা পেয়ে যাচ্ছে দেখ, ভিটাকে নিচে নিয়ে আসবো, বাকি সমস্ত কিছু এইদিকেতে নিয়ে চলে আসবো, বাকি সমস্ত এদিকে নিয়ে আয়, তাহলে 2ε0 কোথায় চলে গেল দেখ এই জায়গাটাতে চলে গেল, ডি যেমন ছিল নিচে সেটা চলে গেল, A1 A2 সেটা চলে গেল কোথায় দেখ উপরটাতে চলে গেল, নিচে কি আসছে দেখ নিচে চলে আসছে A1 প্লাস A2। ওকে, রাইট সাইডটাতে আমাদের তাহলে কতখানি চলে যাচ্ছে দেখ তো, রাইট সাইডটাতে চলে যাচ্ছে কত দেখ না Q/V। ওকে, এরকমভাবে তাহলে আমি ঘটনাটাকে লিখে দিতে পারবো। এবার দেখ Q/V সেটা মানেই তো আমাদের কত এখনকার নতুন ক্যাপাসিট্যান্স C', তাহলে আমি এটুকুনি কথাকে লিখে দিতে পারবো না, নতুন যে ক্যাপাসিট্যান্স সেই ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত চলে এলো 2ε0/d ইন্টু কত পাচ্ছি দেখ তো A1 A2 ডিভাইডেড বাই A1 প্লাস A2। ওকে, এই রকমভাবে তাহলে তোদের নতুন ক্যাপাসিট্যান্সের ভ্যালু চলে আসবে, যেটাকেও তোদের কিন্তু একটা MCQ এর জন্য শিখিয়ে রাখলাম। সামান্য পরিবর্তনের জন্য কি ঘটনা করতে পারে, সে কোয়েশ্চেন যত কঠিনই হোক না কেন এর থেকে হার্ডেস্ট তোদের আর দিতে পারবে না, সেটাকেও তোদের আমি শিখিয়ে রাখলাম। তাহলে এই জিনিসটাও চলে গেল কি আমাদের MCQ এর জন্য একটা পার্ট। ওকে, তাহলে দেখ আমি এখন অবধি তোদেরকে যেটা শিখিয়ে নিলাম সেটাকে তোদের পেজটাকে ঠিকঠাক করে দিই, তোরা একবার এটা কপি করে নে। যদি এরিয়া ডিফারেন্ট হতো তখন তাহলে ক্যাপাসিট্যান্সের মান কত নিতে হতো বা কীরকমভাবে ক্যালকুলেশন করতে হতো। এটা চলে গেল এই ঘটনাটা, এর পরের কথায় যাব।
তাহলে দেখ দুটো জিনিসকে ভায়োলেট করলাম এবং তার করসপন্ডিং কি কি চেঞ্জেস আছে সেটাকে শিখে নিলাম। এরপরে তো দেখ আরও একটা জিনিস ভ্যারিয়েবল করা যায়, সেটা হচ্ছে কি চার্জটাকে ডিফারেন্ট করে দেবে। চার্জটাকে ডিফারেন্ট করতে গেলে নিশ্চয়ই আমাদের ওই দিকের প্লেটটাকে আর গ্রাউন্ডিং করে রাখতে পারবো না, মানে আমাকে যেটা করতে হবে সেটা আসছে এরকম ঘটনা। দেখ চার্জেস ডিফারেন্ট, মানে চার্জেস ডিফারেন্ট বলতে আমি কি বোঝাতে চাইছি সেটাকে তোরা দেখ। মানে এখান থেকে কথা আসছে এরকম, ইফ চার্জেস ডিফারেন্ট, কোথায়, মানে আধারের মানটা হচ্ছে আলাদা, কোথায়, ইন বোথ প্লেট। ওকে, মানে আমার বক্তব্য এখানটাতে দাঁড়াচ্ছে এরকম, দেখ এখানটাতে যে প্লেটটা আছে সেই প্লেটটাতে চার্জ আছে ধরে নে Q1, ওকে, আর এখানেতে যে প্লেটটা আছে সেই প্লেটটাতে চার্জ আছে ধরে নে, তো ডেফিনেটলি এটাকে তোর অন্য কোনো কিছু চার্জ থাকতে হবে, তো আমি ধরে নিচ্ছি এখানটাতে যে চার্জটা আছে সেটা আসছে কতখানি, তা Q2। ওকে, তাহলে দেখ এখানটা থেকে যে আমাদের যেটা দুটোতে চার্জটাকে দেখে নিলাম কত না আলাদা আলাদা আছে। এবার চার্জ আলাদা আলাদা থাকলে কি ঘটনা ঘটবে, বেসিক্যালি দেখ আমরা শিখেছি কীরকমভাবে, যে দেখ ক্যাপাসিটেন্সের ফর্মুলা কত ছিল, ক্যাপাসিটেন্সের ফর্মুলা ছিল দেখ এপসাইলন নট A/T। তাহলে এই যদি ফর্মুলাটা দেখি সেখানটাতে কী কী দেখতে পাচ্ছি, দেখ তাহলে এই ক্যাপাসিটেন্স কার উপর নির্ভর করে, দেখ এক নম্বর হচ্ছে কি যে দেখ এদের মাঝে যে এরিয়া আছে তার উপরেতে ডিপেন্ড করে, দু নম্বর সেটা কার উপরেতে ডিপেন্ড করে, ডি, অর্থাৎ সেটা কার উপরে ডিপেন্ড করে সেটা দেখেছি কি দেখ তো ডিস্ট্যান্স বিটুইন দ্য প্লেটের উপর ডিপেন্ড করে, তাই না, আর কার উপর দেখেছি দেখ এপসাইলন নট, এপসাইলন নটটা কি পারমিটিভিটি, কার ক্ষেত্রে, ফ্রি স্পেসের ক্ষেত্রে, অর্থাৎ মাঝখানটা ফ্রি স্পেস আছে কি না নেই তার উপর নির্ভর করে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি দেখ মিডিয়ামের উপর ডিপেন্ড করে। ওকে, যদি এটা মাঝখানটা ফাঁকা জায়গা না থাকে, অর্থাৎ এই দুটো প্লেটের মধ্যে ফাঁকা জায়গা না থাকতো, তখন কিন্তু তাহলে ক্যাপাসিটেন্সটাকে আমরা কি দিয়ে লিখতাম দেখ এপসাইলন A/T, অর্থাৎ যেখানেতে এপসাইলনটাকে আমরা কি লিখতে পারতাম, এপসাইলন নটটাকে লিখতে পারতাম হচ্ছে দেখ K ইন্টু এপসাইলন নট A/T, যেখানে কেটাকে আমরা বলি কি, সবাইকে আমি শিখিয়েছি এর আগের ক্লাসেতেই, কেটাকে বলা হয় কি দেখ ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, তাই না। তো এটুকুনি কথা আমাদেরকে কিন্তু তাহলে শিখে রাখতে হবে। তাহলে দেখ আমাদের এখানটা থেকে শুরুতে তোদের আমি আগের ক্লাসেতে, মানে আগের দিনের ক্লাসেতে, আজকের ক্লাসেতে নয়, একটা টপিক একটুখানি ছেড়ে গিয়েছিলাম। কি টপিকটা ছেড়ে গিয়েছিলাম তোদের মনে পড়বে হয়তো, বা তোরা দেখেছিস কিনা আমার জানা নেই। আমি বলেছিলাম যে যে বিভিন্ন বিষয়ের ওপরেতে ধারকত্বের নির্ভরতা। ওকে, এই টপিকটাকে আমি তখন ছেড়ে গিয়েছিলাম। তাহলে আমাদের এখান থেকে কি কি দেখে নিলি দেখতে বাড়িতে, দেখ কার কার উপর সেটা নির্ভরশীল ছিল, পরিবাহী তলের ক্ষেত্রফল মানে এরিয়া এবং আকৃতিটির ওপরে কীরকম নির্ভরশীল, অর্থাৎ দেখ সেটা এরকম প্যারালাল আছে নাকি তো স্ফেরিক্যাল আছে সেটার ওপর নির্ভরশীল, পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতি অর্থাৎ ওই এপসাইলন নটের ওপর, অন্যান্য পরিবাহীর উপস্থিতি মানে ভি সংলগ্ন পরিবাহীর উপস্থিতি, আর কার ওপর ডিস্ট্যান্স বিটুইন দ্য প্লেট তার ওপরেতে নির্ভরশীল। অর্থাৎ এই কথাটাকে কিন্তু আমাদেরকে শিখে রাখতে হয়েছিল, তখন আমরা এটাকে শিখিয়েছিলাম না, সেটাকে আমরা তখন তোরা সেটাকে বুঝতে পারবি না বলে সেটাকে শেখায়নি, তাই সেটাকে আমি এখন এবার আলোচনা করে দিলাম। তাহলে দেখ এই টপিকটাকে তোরা পেজ নাম্বার 142 পাতা থেকে এই 3টে পয়েন্টকে কিন্তু তোরা মুখস্থ করছিস, যেটা কিন্তু তোদের পরীক্ষার ক্ষেত্রে আবার একটা গুরুত্বপূর্ণ টপিক হতে চলেছে। কার কার ওপরেতে তাহলে ক্যাপাসিটেন্সের মান নির্ভর করে। ওকে, তাহলে এই কথাটাকে তোদের শিখিয়ে দিলাম। তাহলে দেখ যদি চার্জ ডিফারেন্ট হয় তাহলেও কিন্তু আমাদের কিন্তু ক্যাপাসিটেন্স আমাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না, সেটার মানটা কিন্তু এটার ওপরেতেই থেকে যাবে, এটাই তার অবিকৃত থেকে যাবে। তাহলে কাতে কতটা চার্জ আছে তার উপরে কিন্তু ক্যাপাসিটেন্স ডিপেন্ডই করছে না। তাহলে তোরা এখান থেকে কনফিউজ হতে পারিস যে এখান থেকে তাহলে হলো কীভাবে, সেই প্রসিডিওর কিন্তু তোদের সিলেবাসেতে নেই, সেই কথাটার কিন্তু মাথায় তোদের আসার দরকার নেই। সেখানটা করতে গেলে আবার তাহলে তোদের চার্জ ডিস্ট্রিবিউশনের ক্যালকুলেশন করা শিখতে হবে, যেটা তোদের আমার এই স্কোপের মধ্যে দরকার নেই। সেটা যদি তোরা কেউ কখনো নিট যেই জন্য পড়িস সেখানেতে তোরা গিয়ে সেটা শিখে নিস। ওকে,
তাহলে দেখিয়ে দিলাম এখানটা থেকে তোদের কোথায় কীরকমভাবে কী পরিবর্তন আনলে কী তোদের ঘটনাগুলো ঘটে ক্যাপাসিট্যান্সের মান দেখার জন্য। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখে নিয়েছিলাম ধারক ও তার মূলনীতি থেকে এই আলোচনা স্টার্ট করেছিলাম, এই পার্টটাকে আমরা তাহলে দেখলাম। এবারে তো দেখ এখানটার মধ্যে আমরা আজ যে পার্টটাকে দেখে নিলাম সেটা কোথায় দেখলাম, দেখ তারা এখানেতেও কিছু কথা আছে। দেখ আবার বলা আছে তোর বিভিন্ন বিষয়ের ওপর ধারকের নির্ভরতা, তোরা বুঝতে পারছিস এটা তাহলে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কার কার ওপর নির্ভর করে তোদের পরিষ্কারভাবে দেখা আছে, দেখতে পাচ্ছিস। দেখ তড়িৎগ্রস্ত পাতের ক্ষেত্রফল, পাত দুটির মধ্যবর্তী দূরত্ব এবং পরিবাহী পাত দুটির মাধ্যমের প্রকৃতি। সো ওই একই কথা, এ এপসাইলন নট আর ডি। এবার দেখ যদি আমাদের কোথাও বলা হয় যে ধারকের আধান কত হয়, তোরা সেখান থেকে দেখে নিলি কি যদি আমাদের এরকম নর্মাল সময়তে ধারকের আধানের কথা বলা হয়, সেই নর্মাল সময়তে ধারকের আধানের সময়তে তোরা দেখলি কি এদিকের প্লেটটাতে আমাদের দেয়া হয়েছিল কতখানি ঘটনা, এই পাতাটাতেই আয়। দেখ একটাতে প্লাস কিউ দেওয়া হয়েছিল, একটাতে মাইনাস কিউ দেওয়া হয়েছিল, তাহলে টোটাল চার্জ কত আসছিল? টোটাল চার্জ আসছিল 0। তাই আমাদের এখানটাতে দেওয়া আছে কি দেখ তো 0। কিন্তু যদি এরকম ঘটনা করতো সেই অবস্থায় কিন্তু টোটাল আধান কিন্তু আমাদের 0 হতো না। তাহলে আমাদের সাধারণ অবস্থায়, মানে বইয়ে যেটা ঘটনাটাকে বলে দেওয়া আছে সেটা আছে কি দেখ সাধারণ অবস্থায়। ওকে, তাহলে ধারকের আধান যেটা আছে কি প্লাস কিউ আর মাইনাস কিউ, যেটা সাধারণ অবস্থায় সেখান থেকে আমাদের কত হয় 0, কিন্তু সর্বদা সেটা 0 নাও হতে পারে। এটা কিন্তু তার একটুখানি কনফিউজিং ওয়ার্ড, এই ওয়ার্ডটাকে একটুখানি তোরা মাথায় রাখবি। ধারকের ওজন স্বাভাবিক অবস্থায় যখন একটাতে চার্জ দিয়েছি আর একটা প্লেটকে গ্রাউন্ড করেছি সেই অবস্থাতে টোটাল চার্জের ভ্যালু হয় 0, কিন্তু সর্বদা নাও হতে পারে। ওকে, আচ্ছা তারপরে কি বলা আছে দেখ আদর্শ ধারক কাকে বলা হয়? আদর্শ ধারক বলে দেওয়া হয়েছে কি না এমন একটা ধারক যাকে চার্জিং করে দেবার পর, অর্থাৎ তার মধ্যে চার্জ দিয়ে দেবার পরেতে সেই চার্জ আর সে কখনো নষ্ট হতে দেবে না, মানে যা দিলি তাকে সে সমস্ত কিছু তার মধ্যে স্টোর করে রেখে দিল, তাকে বলবি কি আদর্শ ধারক। ওকে, এরপরেতে আছে কি দেখতো ধারকের বিভবের ঊর্ধ্বসীমা। আমি ইচ্ছা করলেই কোনো ধারকের অ্যাক্রসেতে যে পোটেনশিয়াল ডিফারেন্স আছে যত খুশি বাড়াতে পারবো না, একটা সার্টেন লিমিট অবধি বাড়াতে পারবো, তারপরেতেও যদি আমরা বাড়াই তখন ধারকের মাঝে যে আমাদের ওই যে তোর ডাইরেক্ট্রিক ছিল বা পড়া বিদ্যুৎ ছিল, সেই পড়া বিদ্যুৎ তার চার্জ স্টোর করতে পারবে না, সে তখন কি করবে কারেন্টকে কন্ডাক্ট করা স্টার্ট করবে। ওকে, তাহলে ম্যাক্সিমাম যে ভ্যালু অবধি আমরা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যালাউ করতে পারবো সেটাই বলা হচ্ছে কি আমাদের ধারক বিভবের ঊর্ধ্বসীমা। ওকে, যদি আমার কথাটাতে কিছু অসুবিধা হয় তারা একটুখানি ভিডিওটাকে রিওয়াইন্ড করে আবার শুনে নিবি, দেখবি সমস্ত কথাই বলা আছে। আর যখন আমাদের এই ম্যাক্সিমাম বিভবটাকে আমরা ক্রস করে দেব তখন যে ঘটনা ঘটে সেটাকে আমাদের বলা হয় কি না ডাই ইলেকট্রিক ব্রেকডাউন। ওকে, আমাদের সমস্ত ধারককে কি করা হয় তার যে ম্যাক্সিমাম লিমিট আছে সেই ম্যাক্সিমাম লিমিটের 10% অবধি ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা এবার দেখ এখান থেকে আরো দুটো পয়েন্ট দেখ। আহিত পরিবাহী মাত্রই ধারক, আমরা এই কথাটাকে দেখে নেব, মানে শুধু একটা তোর ওপেন ক্যাপাসিটি, মানে যদি কন্ডাক্টর বা স্ফিয়ার থাকে যাতে চার্জ আছে সেটাও ধারকের মতন ব্যবহার করবে, আমরা আলোচনা করে দেখব। এরপরেতে কি আছে দেখ বর্তনীতে ধারকের চিহ্ন। তাহলে এখান থেকে দেখলি কি এই যে দুটো প্যারালাল প্লেট ছিল সেটাকে এরকম দিয়ে এরকম লাইন টানা আছে, এটা হচ্ছে ধারকের চিহ্ন। মাঝে যদি এরকম একটা লাইন টানা থাকে সেটার নাম হয়ে যাবে কি ভ্যারিয়েবল ক্যাপাসিটর। ওকে, তাহলে এই যে জিনিসটা এটা হয়ে গেছে কার নাম দেখ, এটা আসছে কি পরিবর্তনশীল ধারক, বা এটা আসছে কি ভ্যারিয়েবল ক্যাপাসিটর। তাহলে নর্মাল ক্যাপাসিটর হলে শুধু এরকম থাকবে, ভ্যারিয়েবল হলে মাঝখান দিয়ে এরকম একটা তীর চিহ্ন দেওয়া থাকবে, এটা আসছে কি দেখ ভ্যারিয়েবল ক্যাপাসিটর, যাকে বাংলায় বলা হয় কি দেখ পরিবর্তনশীল ধারক। ওকে, আচ্ছা এরপরে তো দেখ তোদের যেখানটাতে কথা আছে কি দেখ ধারকের চার্জিং এবং ডিসচার্জিং, এই টপিকটাকে আমি তোদেরকে পরে ডিটেলসে করাবো, এটার সম্বন্ধে আমি এখন তোদের মাথায় দিচ্ছি না, এটাকে ডিটেলসে করাবো, একটুখানি ওয়েট কর, আমি এটাকে ডিটেলসে তোদের সাথে আলোচনা করব।
আচ্ছা, দেখ এখানেতে আছে কি ধারকের বিভব, ধারকের বিভব সহজ কথা। দেখ আমরা সবাই শিখলাম কি এখানেতে দুটো কন্ডাক্টর থাকতো, এই একটা কন্ডাক্টর, এই একটা কন্ডাক্টর, এখানের বিভব আর এখানের বিভব এই দুটোর যে পার্থক্য সেটাই আসছে কি ধারকের বিভব। ধরে নে এখানটার বিভব হচ্ছে কত VA, এখানটার বিভব হচ্ছে VB, তাহলে এই দুটোর মধ্যে যে বিভবের তফাৎ অর্থাৎ VA মাইনাস VB সেটাকেই বলবো কি ধারকের বিভব। ওকে, ধারকের ধারকত্ব তোরা শিখেই নিয়েছিস, সেটা কি হয় না C = Q/V, এই ফর্মুলা দিয়ে দেখে নিতে হয়। তারপরে তার কি কি কথা আছে দেখ, পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা সম্বন্ধে তোদেরকে আমি বিভব প্রভেদ চ্যাপ্টারটা সময়তেই তোদেরকে শিখিয়ে দিয়েছি। ওকে, পরাবৈদ্যুতিক ধ্রুবক সেটার কথাও তোদের শিখিয়ে দিয়েছি, সেটার কথা ওখান থেকে তোরা দেখে নিবি। এরপরে তো তোদের কথা আসছে কি দেখতে, এখানে থেকে কয়েকটা ছোট ছোট MCQ এর কথা বলা আছে। সমান্তরাল পাত ধারকের পাদ্ধতির মাঝে খুব পাতলা একটি অ্যালুমিনিয়ামের পাত রাখা আছে, সংস্থাটির ধারকত্ব আমাদের কি হবে পরিবর্তন হবে। তার কীরকম পরিবর্তন হবে না দেখ, যদি আমাদের পাত মানে কোনো বায়ু মাধ্যম থাকতো সেখানে ক্যাপাসিট্যান্স থাকতো কত ε0 A/T, যদি অন্য কোনো মাধ্যমকে রেখে দিই তাহলে সেখানটাতে ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত চলে আসবে দেখ K ε0 A/T। তাহলে তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস এখন কি আসছে C'/C, তার ভ্যালু কত চলে আসছে দেখ না কি, তার মানে তো আমরা দেখতে পাচ্ছি কি তার মানটা আমাদের এখন কত গুণ বৃদ্ধি পাবে না K গুণ বৃদ্ধি পাবে, তাই তো। সেই জন্যই দেখ এখানটাতে আমাদের অ্যান্সার করে দেওয়া আছে কতখানি দেখ অপশান A। তাহলে আমরা দেখে নিলাম কি দেখ, যদি আমাদের সমান্তরাল পাত ধারকের মধ্যে যদি একটা পাতলা অ্যালুমিনিয়ামের পাত রাখি তখন সংস্থাটির ধারকত্ব K গুণ বৃদ্ধি পাবে। একটি আদর্শ ধারকত্বের সর্বোচ্চ মান হলো, দেখ সর্বোচ্চ তো আমি আইডিয়ালিতে আমি বলবো কি তাতে ইনফাইনাইট স্টোর করে রাখতে পারবো, এর আর কি কথা আছে। পরিবর্তনশীল ধারকের চিহ্ন তোদের একটু আগেই শেখালাম, দুটো লাইন টেনে তার মাঝখানে একটা এরকম সিম্বল দিতে হবে। পাত ধারকের মাঝে ব্যবধান বাড়াতে থাকলে ধারকত্ব কি হবে কমতে থাকবে, তার কারণ তোদের ফর্মুলা কি শিখেছিস ε0 A/T, তাহলে D এর মান যদি বৃদ্ধি পায় তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস কি C এর মান কমে যাবে, তাই এখান থেকে বুঝছিস কি এর মান হ্রাস পাবে। তাহলে এই পয়েন্টগুলোকে আমাদের এখান থেকে শিখে নিতে হচ্ছে, রাইট। আচ্ছা এরপরেতে কি আছে দেখ, ধারকের সমবায় অর্থাৎ কম্বিনেশন অফ ক্যাপাসিটর, এই কম্বিনেশন অফ ক্যাপাসিটর বা ধারকের সমবায় এটাকে কিন্তু আমি তোদের কাছে নেক্সট ক্লাসেতে নিয়ে আসবো। ওকে, আচ্ছা তারপরে তো দেখ আমাদের এখানটা থেকে আরও একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করে নিয়েছি, যেটা নিয়েই তোদের এখানটা থেকে করেছি আমি, সেটা আসছে কি দেখ সমান্তরাল পাত ধারক। সমান্তরাল পাত ধারককে তোদের সাথে আমি অলরেডি আলোচনা করে নিলাম। দেখ সমান্তরাল পাত ধারক যেটুকুনি তোদেরকে আমি আলোচনা করেছি কোথা থেকে তোরা সেটুকুনি করছিস, অন্যথা কিছু করার তোদের দরকার নেই। সমান্তরাল পাত ধারকের মধ্যে তোদের বলেছি কোনটা দেখ, এখান থেকে আজ তোদের আলোচনা করতে বলেছি, সুন্দরভাবে এখান থেকে সমস্ত কিছু আলোচনা করে দেওয়া আছে, অন্য কোনো কিছু তোদের মাথায় দিবি না, শুধুমাত্র এটুকুনি টপিককে অর্থাৎ দেখ এই বোর্ডে যে টপিকটা দিয়েছি এটাকে কমপ্লিট করছিস। নেক্সট এখানের এই টপিকটা কমপ্লিট করছিস অর্থাৎ তার ভ্যারিয়েশনগুলো, তারপরে দেখ এটাকে কমপ্লিট করছিস, তারপর দেখ এটাকে কমপ্লিট করছিস, অর্থাৎ চার্জ ডিফারেন্ট হলে কি হবে, প্যারালাল না হলে কি হবে, আর তাদের এরিয়া ডিফারেন্ট হলে কি হবে, প্রত্যেকটা পয়েন্টকে ডিসকাশন করা আছে, তোরা সেটাকে কিন্তু সেখান থেকে দেখে নিচ্ছিস। ওকে, আচ্ছা এরপরে দেখ বিভিন্ন বিষয়ের ওপর পাত ধারকের নির্ভরতা, সেটাকেও আমরা আগে থেকেই একটু ক্ষেত্রে আলোচনা করেছি, সেটাকে করেছি কতখানি দেখ এই যে এই জিনিসটাকে আলোচনা করেছি, ক্ষেত্রফল, দূরত্ব এবং মাধ্যমের প্রকৃতি, এটাকে করেছি। পরের দিনেতে আমরা এখানের এই বিশেষ ক্ষেত্রটাকে নিয়ে আলোচনা করব। ওকে,
তাহলে দেখ আজকে যা যা আলোচনা করলাম তো তোদের কাছে থাকলো, পরের দিনে আলোচনা করব কাকে নিয়ে। তাহলে দুটো পয়েন্ট আমার বাকি রইল, একটা হচ্ছে শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়, সেটাকে নিয়ে তোদের সাথে পরের দিন আলোচনা করব। আর আমি আলোচনা করব কি n সংখ্যক এই যে বিশেষ ক্ষেত্র, এই বিশেষ ক্ষেত্রটাকে নিয়ে তোদের সাথে আলোচনা করব। আর চার্জিং আর ডিসচার্জিং এর যে ব্যাপারটা আছে সেটাকে নিয়ে আলোচনা করব। আশা করবো পরের দিনেতে ক্লাসটা তোদের কনক্লুড করে দিতে পারবো, এই চ্যাপ্টারটা শেষ করিয়ে দিতে পারবো। ততক্ষণ অবধি তোরা পড়াশোনা কর, বন্ধুদের সাথে শেয়ার করিস, সবাই ভালো থাকিস, বাবা মাকে শ্রদ্ধা করিস, আমাদের ক্লাস লাইক করিস। ওকে, চল বাই বাই আজকের জন্য।